চলুন আপনাদেরকে সাথে নিয়ে খুব সহজেই ব্লেন্ডার মেশিনে খাঁটি গাওয়া ঘি তৈরি করি বাসায়। এভাবে যদি খাঁটি গাওয়া ঘি তৈরি করেন তাহলে আর বাহির থেকে ডালডা দেওয়া ঘি কিনতে হবে না। আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার নার্গিসের চ্যানেল থেকে আমি নার্গিস নতুন আরেকটা ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি আমার প্রিয় ভিউয়ার্স আপু ভাইয়ারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন বা দেখছেন না সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ পরিবারের সবাইকে নিয়ে আমিও বেশ ভালো আছি। এই তো আজকে যে ভিডিওটা শেয়ার করব 2 দিনের কাজ নিয়ে ভিডিওটা সাজিয়েছি। আশা করব পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। এই তো দেখতেই পাচ্ছেন ভিডিওতে যে প্রথম অংশটা শেয়ার করছি এটা ছিল একদিনের কাজ। আপনাদের সাথে শেয়ার করব আমি খুব সহজে যেভাবে ব্লেন্ডার মেশিনে খাঁটি গাওয়া ঘি তৈরি করি। দানাদার একটা ঘি হয়, খেতে কিন্তু খুব ভালো লাগে। তো এই যে দুধ তো প্রতিদিনই খাওয়া হয়, তো ওই দুধ দিয়ে যে জাল করার পরে যে সরটা হয় সেটা কিন্তু আমি তুলে রাখি। এমনি যে দুধ আমরা কিনে খাই প্যাকেটের দুধ, এটাতে কিন্তু খুব সর পড়ে না। আমরা যে রেগুলার দুধ নেই গোয়ালার কাছে, তো ওই দুধটাই জাল দেই। তো পানি মিশ্রিত হোক আর যেমনই হোক একটু সর পড়ে, ওই সরটাই আর কি প্রতিদিন উঠিয়ে রাখি। তো এখানে আমার 1 বয়াম সর হয়েছে, 1 মাসের দুধ জাল করে এভাবে সর তৈরি করেছি। আর সরটা কিন্তু অবশ্যই ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে হবে, নর্মালি সংরক্ষণ করা যাবে না। তো যখন এই তো অনেকটা সর জমে যাবে, বাটি বা বয়াম ভর্তি হয়ে যাবে, তখন ওটাকে নর্মাল টেম্পারেচারে এনে তারপর ব্লেন্ডার মেশিনে খুব সহজে কিন্তু ঘি তৈরি করা যায়। তো আমিও সেটাই করছি আর আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে ডিপ ফ্রিজে সংরক্ষণ করা সরটাকে ভালো করে নর্মাল করে নিতে হবে। এরপর ব্লেন্ডার জারে এটা দিয়ে দিতে হবে ব্লেন্ড করার জন্য। তার সাথে লাগবে একটু আইস কিউব, একটু ঠান্ডা পানি। তবে ঠান্ডা পানিটা ব্যবহার করলেও চলে, আবার আপনি সরাসরি চাইলে আইস কিউবও ব্যবহার করতে পারবেন। দুটোর 2 রকম ফাংশন রয়েছে। আমি যেমন প্রথমে একটু আইস কিউব দিয়েছি বেশি করে, তারপর ব্লেন্ড করে নিয়েছি। দুধটা কিন্তু মানে সরটা একবারে দইয়ের মতো হয়ে গিয়েছে। তারপরে একটু নর্মাল পানি অ্যাড করেছি, সেটা আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি, বলে দিচ্ছি আমি মুখে। এরপরই তো দেখছেন কি সুন্দর একটা মানে বাটার তৈরি হয়ে গিয়েছে। এটাতে চাইলে আপনি এই যে দেখুন একবারে এত সুন্দর একটা বাটার তৈরি হয়েছে, হাতের আঙ্গুলে নিলে একবারে মিলিয়ে যাচ্ছে, তেলে হয়ে যাচ্ছে। তো এই তো এরকম একটা বাটারে পরিণত হবে। তারপর আপনি চাইলে এটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে পানিটা ফেলে দিয়ে এই বাটার হিসেবে রাখতে পারেন, ডিপ ফ্রিজে সংরক্ষণ করে পনিরও তৈরি করতে পারবেন। আর এই যে পানিটা দেখছেন, এই পানিটা চাইলে আপনি মিল্কশেক তৈরি করে খেতে পারবেন যদি কারো ইচ্ছে হয়। আবার এমনি দই চিরা ভিজিয়েও খেতে পারবেন এরকম করে। এই তো 1 বয়াম সর দিয়ে আমার 1 বাটি বাটার তৈরি হয়েছে। তো এই বাটারটা দিয়ে এখন আমি ঘি তৈরি করব। এটা যে কতটা টেস্টি হয় সেটা আসলে নিজে হাতে তৈরি না করলে বোঝা যাবে না। তো আপনারা চাইলে কিন্তু এভাবে ঘি তৈরি করে নিতে পারবেন। এখন আমি চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি। এক্ষেত্রে আমি আরেকটা কথা একটু শেয়ার করি। আমি যে সরাসরি ব্লেন্ডারের জার থেকে যে বাটারটা বাটিতে উঠিয়ে নিয়েছি, আপনারা চাইলে এটা কিন্তু প্রায় আধা ঘন্টা বা 1 ঘন্টা মতো একটা ছাঁকনি বা সুতি কাপড়ের মধ্যে রেখে একবারে দুধের যে পাতলা পানিটা পড়তেছে সেটা সাদা পানিটা ঝরিয়ে নিতে পারেন। তাহলে যে চুলায় দেওয়ার পরে এরকম পানি ছাড়বে না, সরাসরি তাপ পেলে ঘিয়ের কালার চলে আসবে। তো আমি আসলে এতটা সময় নেই না, আমি ওইভাবেই উঠিয়ে বা কোনো রকম পানিটা ফেলে দিয়ে তারপরে আবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিই। এভাবে আসলে আমি ঘি তৈরি করি। তবে খেতে কিন্তু মন্দ হয় না, দুধের কোনো গন্ধও থাকে না, ভালোই হয়। এই তো প্যানের মধ্যে দেওয়ার পর আস্তে আস্তে কিন্তু এটা কন্টিনিউ অনবরত নাড়তে হবে। তারপর দেখবেন আস্তে আস্তে এটা ঘিয়ের রূপ নিয়ে নিচ্ছে। এটা অনবরত নেড়ে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত এই যে সরগুলো একটু ব্রাউন কালার চলে আসে। আপনি ঘিয়ের কালারটা কেমন করবেন, কতটা ডার্ক করবেন সেটা ডিপেন্ড করে আপনার পছন্দের উপর। যদি খুব ডার্ক করতে চান তাহলে এই যে দুধের সরগুলোকে আরও ডার্ক করে ভেজে নিতে হবে আস্তে আস্তে। আর যদি হালকা একটু ইয়েলো কালার চান তাহলে এটাকে কম ভাজলেও হবে, মানে আপনি চুলার মধ্যে কম রাখবেন। এই তো আমি এই পর্যায়ে এসে এখন এটাকে নামিয়ে নেব। আর উপরে যে মানে সাদা ফেনা হয়েছে, এটা ওই যে প্রথমে বলেছিলাম আমি তো কম সেকে নিয়েছি, পানি ছিল যার কারণে এই ফেনাটা হয়েছে। এটা কিন্তু আস্তে আস্তে মিলিয়ে যাবে ঠান্ডা হতে হতে।
এই তো আমার কিন্তু অলরেডি ঘি তৈরি হয়ে গিয়েছে। তো প্রতি মাসে যদি এরকম একটু করে ঘি তৈরি করা যায় তাহলে মনে হয় না যে আর ঘি কিনতে হয়। হোমমেড ঘি কিন্তু স্বাস্থ্যের জন্য উপকার। আমরা তো এখন ঘি প্রায় সব খাবারে ব্যবহার করি। ব্রেড একটু ভাজতে, তারপর হচ্ছে পোলাও বিরিয়ানিতে দেওয়া হয়। তো এভাবে কিন্তু ঘি তৈরি করে নেওয়া খুবই সহজ। ব্লেন্ডার মেশিনে কিভাবে খুব সহজে ঘি তৈরি করবেন সেটা সম্পর্কে একটা ছোট্ট ভিডিও আমার ইউটিউব চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। আর আজকে যারা এই ভিডিও দেখছেন এভাবেও কিন্তু ঘি তৈরি করতে পারবেন। খাঁটি গাওয়া ঘি এইভাবে প্রতি মাসে যদি অল্প অল্প করে তৈরি করা হয় তাহলে কিন্তু কয়েক মাসের মধ্যেই বড় জারও রিফিল হয়ে যায়। তো আপনারা এইভাবে চাইলে ঘি তৈরি করে খেতে পারেন, তাহলে আর ডালাযুক্ত বাজার থেকে ঘি কিনে খেতে হবে না। এই তো ঘিটা কতটা দানাদার হয়েছে ঠান্ডা হওয়ার পরে একটু দেখিয়ে দিচ্ছি। আমি যেহেতু পাতলা ছাঁকনি দিয়ে ছেঁকেছি তাই ওই যে ব্রাউন কালার দুধের স্বরগুলো পড়েছে, তবে বয়ামে রিফিল করার আগে আবার এগুলোকে একটু সেঁকে নেব। এই যে ঘিটা দেখছেন যতটা দেখতে সুন্দর লাগছে, দানাদার, লোভনীয়, খেতেও কিন্তু অনেক মজার। আর ওই যে ঘি বানানোর পরে যে ব্রাউন কালার দুধের স্বরগুলো থাকে ওগুলোকে ফেলে না দিয়ে গরম ভাত দিয়ে মেখে খেতে অসম্ভব ভালো লাগে, মুড়ি দিয়েও মেখে খেতে ভালো লাগে। এই তো ঘি তৈরি করা শেষ, এখন চলে এসেছি একটু বাজার গুছিয়ে নেব। তো এখানে কিছু শুকনো বাজার করা হয়েছে, গোছানো হয়নি, তো ওটাই এখন গুছিয়ে নিচ্ছি। ডিমগুলোকে আজকে আর ওয়াশ করব না, এগুলো সরাসরি বক্সের মধ্যে রেখে দিচ্ছি, কারণ ঘড়ির কাঁটা ধরে তারপরে আমাকে কাজ করতে হচ্ছে, বিকেল ডিউটি আছে। তো মা তো রান্নাবান্না করছেন আর আমি এখানে কিছু কাজকর্ম গুছিয়ে নিচ্ছি। মা থাকলে না অনেক সুবিধা হয়, বিশেষ করে রান্নার কাজটাতে আমার তেমন বেশি যেতে হয় না, খালি সংসার গোছানোর কাজটাতে আর একটু নিজেকে সময় দিতে পারি। তবে মা না থাকলে কিন্তু নিজের দিকে তাকানোরও সময় পাই না, আর সংসারের সব কাজে মানে গুছানো, পরিষ্কার পরিচ্ছন্নতা সব কাজটাতে খুব কষ্টকর হয়ে যায় সময় দিতে, নজর দিতে। তো ডিমগুলো পরে ওয়াশ করব, খুব ময়লাও ছিল না। আমি জানি না এখন পর্যন্ত আমার ভিডিওটা আপনি দেখছেন কি না, তবে এখন পর্যন্ত যদি ভিডিওটি কন্টিনিউ করে থাকেন কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিবেন। আপনার একটা লাইক ভিডিওটা আরও বেশ কয়েকজনকে দেখার সুযোগ করে দিবে। আমার এই দৈনন্দিন কাজকর্মগুলো দেখতে যদি আপনার ভালো লাগে, নিয়মিত যদি আমাকে একটু দেখতে চান, তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে বাংলাদেশি ব্লগার নার্গিস এনার চ্যানেলটি। ইতোমধ্যে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। মাসে প্রায় 2বারই আমাকে এই যে জারগুলো ডাল দিয়ে রিফিল করতে হয়। আমরা 2 ভাই বোন, মানে আমার দেবর আর আমি, আমাদের মানে প্রতিদিনই ডাল লাগে। ডাল না রান্না করলে এই দুইজনেরই একটু হাই টেম্পার হয়ে যায়, কেন জানি। আমি তো একটু সহ্য করি, তো আমার দেবর তো মাকে বলে যে ডাল রান্না করতে সমস্যাটা কোথায় তোমার প্রতিদিন। মানে আমাদের ডালটা দুইজনের ভীষণ রকমের পছন্দ, মানে ডাল ভাত হলেই খুবই পছন্দ। এই তো আমি এখানে কয়েক রকমের ডাল একটু রিফিল করে নিয়ে নিলাম, যেহেতু বিকাল ডিউটি রয়েছে কাজগুলো কিন্তু অনেক দ্রুত করতে হচ্ছে। এই তো এগুলো রিফিল করব। তারপর আপনাদের ভাইয়া কিছু ছোট মাছ নিয়ে এসেছে, সেগুলো কাটার জন্য রেখে দিয়েছি। আর মা এখানে রান্না করছেন, আর একটা রান্না আমাকেও করতে হবে ঝটপট। যেহেতু বাসায় আজকে সবাই রয়েছে, দুপুরের খাবারও সবাই একসাথে খাবো, তো দুপুরের খাবার খেয়ে কিন্তু আমাকে বেরিয়ে পড়তে হবে বিকাল ডিউটিতে। সংসার এমন এক মায়ার জায়গায়, যতই বেরোতে চেষ্টা করি না কেন যে এখান থেকে একটু রেস্ট নিব, সরে দাঁড়াবো, মনে হয় পিছন থেকে অন্য আরেক মায়ার অনুভূতিতে জড়িয়ে ধরে। তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতেই আমি কিন্তু শুকনো বাজারগুলো গুছিয়ে নিলাম। সাবান ছিল, সেটাও পলি থেকে বের করে আমি ঝুড়িতে রেখে দিলাম। আর এই যে আপনাদের ভাইয়া যে ছোট মাছ নিয়ে এসেছিল, তো ওগুলো এখন আর কি তাড়াহুড়ো করে কেটে নিব। মাছগুলো এত সুন্দর ছিল, মনে হচ্ছে যে আমি তো গ্রামের মেয়ে, তো বর্ষার সময় যখন মাছ ধরতাম, টাটকা মাছ, তখন কিন্তু এতে গায়ে এত সুন্দর রং লাগানো থাকতো, খুবই ভালো লাগতো দেখতে। আর আজকে কিন্তু আমার হাতেও মেহেদি রয়েছে, আর এই তো মাছেদের গায়েও মেহেদির রং। মাছেদের গায়ে এই মেহেদির রং দেখলে মনে হয় কি, আমরা যখন ছোট ছিলাম তখন দাদি চাচি আমরা বলতো যে বর্ষাকালে হাতে মেহেদি দিলে মেহেদি লাগে না, এই সময় নাকি মেহেদির রং মাছেদের গায়ে চলে যায়। আমি জানি না কতটা সত্য বা কুসংস্কার, বা এটা তখনকার সবার একটা ধারণা।
তবে এটা এই সময় বর্ষার সময় আমরা খুব কম মেহেদি পরতাম, তো এখন তো আর আসলে এইসব মানা হয় না। তো সেগুলোই দেখছিলাম, আমার হাতের মেহেদির রং আর মাছের মেহেদির রং দুটো একটু কম্পেয়ারও করছিলাম। এই তো একে একে করে এখন সবগুলো মাছ কেটে নিব। ছোট মাছগুলো আর বড় মাছগুলো কিন্তু আপনাদের ভাই আমাকে একটু আলাদা করে দিচ্ছে। ছোটোগুলো তো তাড়াতাড়ি নষ্ট হবে যেহেতু গরম আছে, আর বড় মাছগুলো তাড়াতাড়ি কেটে নিচ্ছি। ছোটোগুলো সরাসরি আঁচটে উঠায় নেব। আর এই তো এদিকে রান্নাবান্না কিছু মাছ কেটে দিয়েছি, মা রান্না বসিয়েছেন। মাকে বলেছিলাম একটু কম তেলে আজকে এই মাছগুলোকে চচ্চড়ি করতে। তো এই তো মা এখানে রান্না কমপ্লিট করে ফেলেছে। সব কাজ শেষ করে কিন্তু আমাদের এখন খাওয়া দাওয়ার সময় হয়ে গিয়েছে। হাঁড়ি পাতিল নিয়ে আমরা খেতে বসে পড়েছি, কারণ ওই যে বললাম যে এখন যদি আমি সুন্দর করে সাজিয়ে খেতে বসি তাহলে কিন্তু আধা ঘন্টা সময়ের মধ্যে আমি খাওয়া শেষ করে বেরিয়ে পড়তে পারবো না। আমি চাচ্ছি মা সারাদিন কাজ করেছেন আমাদের সাথে, তো এই সময় আবার খাওয়া শেষে মাকে হাঁড়ি পাতিল ধুতে দেবো, এই জন্য হাঁড়ি পাতিল নিয়েই ফ্লোরে বসে পড়েছি খেতে। এতে এখানে পোলাও রান্না করা হয়েছে, মাংস রান্না করা হয়েছে, আর যে ছোটো মাছ ছিল ওই মাছগুলোই একটু ভুনা করা হয়েছে, আর ছিল পটল ভাজি, সেই সাথে ছিল একটু সিমের বিচির দিয়ে মাছ দিয়ে মাছের মাথা দিয়ে একবারে ভুনা ভুনা করে। এটাই ছিল আমাদের আজকে দুপুরের খাবার। তাই তো দেখতেই পাচ্ছেন হাঁড়ি পাতিল নিয়ে কিন্তু ফ্লোরে পাটি বিছিয়ে খেতে বসে পড়েছি চারজনে মিলে। তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া শেষ করে এখন আমি আবার বেরিয়ে পড়বো। এই তো আমার জার্নি শুরু হয়ে গেছে। দুপুরে খেয়ে যে একটু মন চাচ্ছে রেস্ট নেই, গা বিছানার মধ্যে একটু লেলিয়ে দিই, তার সুযোগ নেই, কারণ চাকরি বা পরের দাসত্ব তো করছি যেহেতু, তো যেতেই হবে, সব কিছু মেনে নিয়েই চলতে হয় আসলে। এই তো এখন আমি আমার অফিসে জয়েন করি আর আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।